আনুকূল্য পেলে বাংলাদেশ সিঙ্গাপুরের সমকক্ষ হবে। বাংলাদেশের ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্রের মতো ট্রিলিয়ন ডলার অর্থনীতির কোনো দরকার নেই। সার্বিক সুষম উন্নয়ন ও গণমানুষের জীবনযাত্রার মান বাড়াতে পারলেই চলবে। সিঙ্গাপুরের দিকে তাকান, তাহলেই বুঝবেন কেন বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির দরকার নেই এবং সিঙ্গাপুরের সমকক্ষ হতে পারে বাংলাদেশও। 1947 সালে বাংলা বিভক্ত হয়ে একাংশ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ হয়ে গেল, অন্য অংশ পশ্চিমবঙ্গ হিসেবে ভারতেই থাকল। লোকসভায় প্রদত্ত নেহেরু পূর্বাভাস সত্য হল না যে 15 থেকে 16 বছর পর পূর্ব বাংলার মানুষ দারিদ্র্যের চাপে ভারতে একত্রিত হয়ে যাবে, বরং 15 থেকে 16 বছরের মাঝামাঝি পূর্ব পাকিস্তানে যে মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছিল তারা অবাস্তব 12 মাইল দূরের দেশকে আরেক অংশকে ছুঁড়ে ফেলে নিজের অংশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে অগ্রসর হল এবং পূর্ব বাংলার মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করল। বাংলাদেশ এখন স্বাধীন দেশ। স্বাধীন হওয়ার ফলে বাংলাদেশের শিক্ষা, সমাজ, অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয় অপ্রতিহত গতিতে। বাংলাদেশের উন্নতি ফেলে আসা পশ্চিমবঙ্গ কিংবা পশ্চিম পাকিস্তানের উন্নতির চেয়ে অনেক বেশি। এখন দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে IMF, বিশ্বব্যাংকের হিসাব মতে ভারতকেও বাংলাদেশ অতিক্রম করছে। বিশেষ করে গত এক দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চোখে পড়ার মতো অগ্রগতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ IMF-এর হিসাব অনুযায়ী 2020 সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু GDP 3.8% বেড়ে হতে পারে $1,888। অন্যদিকে ভারতের সম্ভাব্য মাথাপিছু GDP 10.3% কমে হতে পারে $1,877। অর্থাৎ এই প্রথম মাথাপিছু GDP-তে বাংলাদেশ ভারতের থেকে $11 এগিয়ে যেতে পারে। IMF-এর এই পূর্বাভাস ঠিক থাকলে মাথাপিছু GDP-তে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা এবং মালদ্বীপের পরে বাংলাদেশেরই অবস্থান হবে। ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম শক্তি, কিন্তু সাম্প্রতিক IMF, বিশ্বব্যাংক এবং CI-এর নানান অর্থনৈতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর ভারত পাকিস্তান তাদের পূর্ব অবস্থান থেকে পেছাচ্ছে। এই তিনটি প্রতিষ্ঠানের চার্টে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা 19-20 করে দেখানো যাবে। ভারত পাকিস্তানের সাধারণ মানুষের জীবনমানের চেয়ে বাংলাদেশিদের জীবনমান এখনও উন্নত। বাংলাদেশ হচ্ছে বদ্বীপ। বদ্বীপের মানুষ সংগ্রাম করে বেঁচে থাকে। এই সংগ্রাম চলমান এবং সর্বত্র। সুতরাং সংগ্রামী মানুষের উন্নতি ছাড়া পতন নেই। বাংলাদেশ যদি কোনো বড় রাষ্ট্রের আনুকূল্য পায়, তবে বাংলাদেশ ইসরায়েলের মতো চমক দেখাবে, যারা ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু পুরো মধ্যপ্রাচ্যকে তার অর্থনৈতিক সামরিক সব শক্তি দিয়ে তটস্থ করে রেখেছে। এমনকি বাংলাদেশ হতে পারে মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তের দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সমকক্ষ। সিঙ্গাপুর এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র, আর্থিক ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ ব্যবসার অন্যতম কেন্দ্র সিঙ্গাপুর। পশ্চিমে মালাক্কার প্রণালী, পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌপথ। মাত্র 725.70 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট রাষ্ট্রটি এখন পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। 1965 সালে স্বাধীনতার পর সিঙ্গাপুরবাসীর GDP অনুসারে মাথাপিছু আয়ের পরিমাণ 133 গুণ বেড়েছে। জীবনযাত্রার মান যেমন উন্নত, তেমনি খরচটাও একেবারে কম নয়। IMF-এর 2020 সালের সম্ভাব্য মাথাপিছু আয়ের যে তালিকা, সেখানে সিঙ্গাপুরের অবস্থান বিশ্বে 6 নম্বরে, আর বাংলাদেশ 140, ভারতের অবস্থান 141। বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত সরকার প্রধান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং। তার পেছনে আছেন যথাক্রমে হংকং, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের সরকার প্রধানরা। করোনা হানা দেওয়ার আগে তার আনুষ্ঠানিক বেতন ছিল $22 লাখ। মহামারীর প্রেক্ষিতে নিজের বেতন কমিয়েছেন শিয়েন। এরপরও বার্ষিক $16 লাখ বেতন নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী রাষ্ট্রনেতা। সঠিক নেতৃত্ব, জনশক্তিকে জনবলে রূপান্তর আর দুর্নীতিকে রোধ করতে পারলে বাংলাদেশের অগ্রগতি ঠেকানো কঠিন।